দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, এবং সেই সাথে আশা করি নিরাপদ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সমাস পড়াচ্ছিলাম। তো আমরা সমাসের সংজ্ঞার্থ জেনেছি, সমাসের প্রকারভেদ জেনেছি দ্বন্দ্ব সমাস কাকে বলে, নির্ণয়ের উপায়টা কী এবং তার শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত। আমরা তৎপুরুষ সমাস সম্পর্কেও জেনেছি, আগের ক্লাসে বিস্তারিত জেনেছি। তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ সহ আমরা জেনেছি। আজ আমাদের আলোচনার বিষয় দ্বিগু সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিগু সমাস বেশি বড় নয়, এর কোনো প্রকারভেদও নেই, নির্ণয় করা খুবই সহজ। একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো এবং লক্ষ্য করো। আমি বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়, কোনো সমস্যা না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ দ্বিগু সমাস। তো দ্বিগু সমাস কাকে বলে আমাদের প্রথমে জানা দরকার। দ্বিগু সমাস কাকে বলে বা দ্বিগু সমাসের সংজ্ঞার্থটা কি? যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, অর্থাৎ সংখ্যাবাচক শব্দ শব্দের শুরুতে, আদিতে বা পূর্বে বসে সমাহার বোঝায়। সমাহার মানে সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায়, তাকে দ্বিগু সমাস বলে। তাহলে আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা জানলাম যে সমাসে সংখ্যাবাচক পদ পূর্বে থাকে এবং সংখ্যাবাচক পদ পূর্বে থেকে সমাহার বোঝায়, আর পরপদের অর্থটাই প্রধান বলে বিবেচিত হয়। আমরা উদাহরণ দিচ্ছি, তাহলে আশা করি আরো পরিষ্কার হবে। যেমন নবরত্নের সমাহার সমান নবরত্ন। এই নব শব্দের অর্থ হচ্ছে নয়। নব শব্দের অর্থ নতুন নয়, এখানে নব শব্দের অর্থ নয়। এই নয় সংখ্যাবাচক শব্দ নবরত্নের সমাহার। ব্যাসবাক্যে সমাহার কথাটি উল্লেখ থাকে এবং সমস্ত পদটি দ্বারা সমাহার বোঝায়। নবরত্ন মানে নয় রত্নের সমাহার সমান নবরত্ন। তাহলে আমরা পেলাম কি? পূর্বপদের পদ দ্বারা সংখ্যা বোঝাবে এবং সমাহার ইঙ্গিত করবে, আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন নবরত্নের সমাহার, এখানে রত্নটাই প্রাধান্য পেয়েছে। নবরত্ন, কয়টা রত্ন? নবরত্ন, 9টা রত্ন। কয়জন রত্ন? নবরত্ন। তোমরা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার কথা জানো, গোপাল ভাঁড়ে যেটা আছে। কৃষ্ণচন্দ্রের রাজসভায় 9 জন রত্ন ছিল, তাদেরকে নবরত্ন বলা হতো। সপ্ত অহের সমাহার সমান সপ্তাহ। সপ্ত মানে 7, অহ মানে দিন, আর 7 দিন মিলেই তো সপ্তাহ হয়, অর্থাৎ 7 দিনের সমাহার বা সমষ্টি। সপ্ত অহের সমাহার সমান সপ্তাহ। ত্রি সমান হচ্ছে 3, মানে হচ্ছে 3।
ত্রিকালের সমাহার সমান ত্রিকাল। পূর্বপদ সংখ্যাবাচক এবং এই কালটাই এখানে প্রাধান্য পেয়েছে। কয় কাল? ত্রিকাল। যেমন অনেক সময় আমরা বয়োবৃদ্ধদের অনেক সময় বলি যে 2 কাল গেছে, এখন তৃতীয় কাল বাকি আছে বা তৃতীয় কাল চলছে। বা বয়োবৃদ্ধরা নিজেরাই অনেক সময় বলে থাকেন যে 2 কাল গেছে আর 1 কাল বাকি আছে, তো ত্রিকাল। তো মাঝের বিষয়টা আমরা, মাঝে যে বিষয়টা আছে এটা আমরা একটু পরে বুঝবো, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। দ্বিগু সমাস নির্ণয়ের সহজ কিছু পদ্ধতি আছে, আমরা সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো। তোমরা খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো। দ্বিগু সমাসে প্রথম পদটি সংখ্যাবাচক হয় এবং পর পদটি হয় বিশেষ্য। খেয়াল করো, আমরা এখানে প্রথম উদাহরণে যাই। নবরত্নের সমাহার, প্রথম পদটি নব, এটা হয়েছে সংখ্যাবাচক, এবং রত্ন এটা হচ্ছে বিশেষ্য। নবরত্ন, রত্নটা বিশেষ্য। এখানে দেখো সপ্ত সংখ্যাবাচক শব্দ এবং অহ মানে দিন, অহ মানে দিন, এখানে অহ বিশেষ্য। সপ্তাহ। অনুরূপভাবে ত্রিকালের সমাহার সমান ত্রিকাল। পূর্বপদটা সংখ্যাবাচক হবে এবং পরপদটা বিশেষ্য হবে এবং পরপদের অর্থই প্রাধান্য পাবে। আচ্ছা, এবারে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, সমস্ত পদটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়। দ্বন্দ্ব সমাসে সমস্ত পদ দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়। যেমন আমরা পূর্বের উদাহরণগুলোতেও যেতে পারি, আবার নিচে উদাহরণ দেয়া আছে আমরা সেখানেও দেখতে পারি। কি বলেছে? সমস্ত পদটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়। যেমন শত অব্দের সমাহার সমান শতাব্দী। শত সংখ্যাবাচক শব্দ, অব্দ মানে বছর, শত বছরের সমাহার, শত অব্দের সমাহার হলো শতাব্দী। এই শতাব্দী হচ্ছে বিশেষ্য পদ। এই শতাব্দী বিশেষ্য, এই ত্রিকাল বিশেষ্য, এই সপ্তাহ বিশেষ্য, এই নবরত্ন বিশেষ্য। অর্থাৎ সমাস নির্ণয় হয়ে গেলে, দ্বিগু সমাস নির্ণয়ের ক্ষেত্রে সমাস নির্ণয় হয়ে গেলে তার সমস্ত পদটি হবে বিশেষ্য। পূর্বপদটি হবে সংখ্যাবাচক, পরপদটি হবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং সেটি বিশেষ্য হবে, আর সমস্ত পদ হবে বিশেষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাগুলো খেয়াল করবে, মনে রাখবে। সমস্ত পদটি বিশেষ্য পদ হয়। যেমন উদাহরণ দেওয়া আছে তে মাথার সমাহার। এই তে মানে 3, তে মানে 3, তে মাথার সমাহার সমান তে মাথা। এই তে মাথাটা হচ্ছে বিশেষ্য, আর ব্যাস বাক্য দ্বারা সমাহার বুঝিয়েছে, আর মাথা হচ্ছে বিশেষ্য এবং এটা পরপদ, এবং এই পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কিছু নির্ণয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আমাদের সামনে আসতে পারে, সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। যে কোনটা দ্বন্দ্ব সমাস নয়, এতক্ষণ আমরা আলোচনা করেছি, বুঝিয়েছি যে কি থাকলে বা কোন পদটি কোথায় থাকলে সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বুঝব, দ্বন্দ্ব সমাস চিনব। আর এবার এর সাথে আমরা জানব যে কোন বিষয়গুলো
কোন তথ্যগুলো উপস্থিত থাকলে সেটা দ্বন্দ্ব সমাস নয়। যেমন আমরা বলেছিলাম এই মাঝের এই পড়াটুকু আমরা পরে দেখব, সেইটুকুই এখন আমরা দেখছি। পূর্বপদে সংখ্যাবাচক শব্দ যদি থাকেও কিন্তু ওই শব্দ দিয়ে সমাহার বা সমষ্টি না বোঝালে তাহলে দ্বিগু সমাস হবে না। দ্বিগু সমাস হতে হলে আমাদের অবশ্যই পূর্বপদ দ্বারা সংখ্যা বোঝাতে হবে, পরপদ দ্বারা বিশিষ্ট বোঝাতে হবে এবং সমস্ত পদ দ্বারা সমষ্টি বিশিষ্ট বোঝাতে হবে, আর ব্যাসবাক্য দ্বারা সমাহার বোঝাতে হবে। পূর্বপদের ব্যবহারের মাধ্যমে ব্যাসবাক্যে সমাহার কথাটি উল্লেখ থাকবে, আর সমস্ত পদে ব্যাখ্যা করলেই সেটি পাওয়া যাবে। এখানে বলা হয়েছে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে ওই শব্দ দিয়ে যদি সমাহার বা সমষ্টি না বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য না পায় তবে তা দ্বিগু সমাস নয়। অর্থাৎ পূর্বপদ দ্বারা সংখ্যা না বোঝালে, পরপদের অর্থ প্রাধান্য না পেলে, সমস্ত পদ বিশেষ্য না হলে এবং সমাহার না বোঝালে তাহলে কি সেটা দ্বিগু সমাস হবে না। অর্থের দিক থেকে দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রধান। অর্থের দিক থেকে দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রধান হতে হবে। সমাসবদ্ধ শব্দটি বিশেষণ হলে বা পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পেলে তা হবে বহুব্রীহি সমাস। অর্থাৎ সমাসবদ্ধ শব্দটি যদি বিশেষণ হয়, সমাসবদ্ধ শব্দটি মানে সমস্ত পদ যদি বিশেষণ হয় এবং পূর্বপদ ও পরপদের অর্থ যদি প্রাধান্য না পায়, পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে সমস্ত পদ দ্বারা বিশেষ কোনো অর্থকে ইঙ্গিত করে, বিশেষ কোনো অর্থকে বোঝায়, তাহলে সেটা হবে বহুব্রীহি সমাস। যেমন তে, এই তে মানে তিন, যেমন শব্দটি তে পায়া, তে মানে তিন, পায়া যার, তে অর্থ তিন, তে পায়া যার সমান হলো তে পায়া। এই তে পায়া বলতে আমরা বুঝি টুল, তিন পায়া বিশিষ্ট যার। তো আমরা জানি টুলে তিন পায়া। ত্রিনয়ন যার বা ত্রিনয়ন আছে যার, ত্রি মানে তিন। শিক্ষার্থীবৃন্দ, ত্রি মানে হচ্ছে তিন, ত্রিনয়ন যার বা ত্রিনয়ন আছে যার। এখানে এই ত্রিনয়ন বলতে শিবকে বোঝানো হয়েছে। আমরা জানি যে শিবের তিনটি চোখ আছে, একটা তার জ্ঞান চোখ, আর দুটো আমাদের মতোই চোখ। তো ত্রিনয়ন, এবং সেটি কপালের মাঝখানে থাকে ত্রিনয়ন। আমরা দেবী দুর্গারও ত্রিনয়ন দেখেছি। এখানে ত্রিনয়ন দ্বারা শিবকে বোঝানো হয়েছে। দো মানে দুই, দো মানে দুই, দো নল আছে যার, দুই নল আছে যার সমান হলো দো নলা। এখানে দুই নল বিশিষ্ট যা বা যে যন্ত্র, এখানে দোনলা বলতে বন্দুক বুঝিয়েছে। এখানে পূর্বপদ এবং পরপদ এর কোনো অর্থ প্রাধান্য পায়নি, বিশেষ কোনো অর্থ প্রাধান্য পেয়েছে। এর আগের উদাহরণেও ত্রি মানে তিন, পূর্বপদ এবং পরপদ নয়ন। এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থই প্রাধান্য পায়নি। ত্রিনয়ন শব্দটিতে সেখানে বিশেষ অর্থ বোঝানো হয়েছে এবং সেটা হয়েছে শিবকে বোঝানো হয়েছে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, সংখ্যাবাচক শব্দ হলেও উভয় পদের অর্থ প্রধান হলে তা হবে দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক শব্দও যদি হয়, অর্থাৎ পূর্বপদের সংখ্যা থাকলেই আমরা তাকে দ্বন্দ্ব সমাস বলবো না। দ্বন্দ্ব সমাস নয়, দ্বিগু সমাস। পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলেই আমরা তাকে দ্বিগু সমাস বলবো না, কারণ পূর্বপদ ও পরপদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। যেমন 7-5, 7-5, 7 ও 5, পূর্বপদ 7, পরপদ 5, এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে। আর আমরা জানি যে দ্বিগু সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে না। পূর্বপদের অর্থ সংখ্যাবাচক, পূর্বপদটা দ্বারা সংখ্যা বোঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, আর সমস্ত পদ দ্বারা বিশেষ্য বোঝাবে, পরপদটাও বিশেষ্য হতে হবে। কিন্তু দ্বন্দ্ব সমাসে কি হয়েছে? দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে। যেমন 9 ও 6, 9-6। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম দ্বিগু সমাস কাকে বলে, দ্বিগু সমাসের বৈশিষ্ট্যগুলো কি, নির্ণয়ের উপায়গুলো কি, এবং কিভাবে সহজে দ্বিগু সমাস চেনা যায়, নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। তোমরা কর্মধারয় সমাসটি একটু পড়ো, বাসায় বসে নিজেদের দিকে খেয়াল দেখো, সাবধানে থেকো এবং সচেতন থেকো। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করবে, আর বাইরে থেকে ঘরে এসে 20 সেকেন্ড সময় নিয়ে সুন্দর করে হাত পরিষ্কার করবে, হাত ধৌত করবে, আর দিনে বহুবার হাত ধৌত করবে, তাহলে আর মাস্ক ব্যবহার করবে, তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো, করোনা ভাইরাস থেকে আমরা বাঁচতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।